আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। আজ মালয়েশিয়ায় রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। আশা করা হচ্ছে এই সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সহযোগিতা ও শিক্ষা প্রযুক্তি খাতের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। কুয়ালালামপুর থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাজিদুল আলম তুহিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশে সফরে আসছেন তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবেন স্থানীয় সময় সন্ধ্যায়। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 22 জুন। এদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দুই সরকার প্রধানের বৈঠকে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও। কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। যারা আনডকুমেন্ট প্রবাসী আছে তাদেরকে লিগ্যালাইজেশন করার যে দাবিটা, এটা আমাদের প্রধান দাবি থাকবে। তার পাশাপাশি নতুন শ্রমবাজার খুললে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের দাবি দেওয়া। অন্য দেশের শিক্ষার্থীদেরকে তারা জব করার সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সুযোগটা এখানে নাই। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে যেন উনি অনুরোধ করেন। আরেকটা আমাদের দাবি হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে অনেক মানুষ জেলে আছে, হাই কমিশন যেন এটা তদারকি করে যাতে তাদের দীর্ঘদিন ধরে জেলে থাকতে না হয়। এই সফরে মালয়েশিয়ার কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতায় নয়, বরং এখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রবাসীদের বিশ্বাস, শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেট মুক্ত কর্মী নিয়োগ এবং প্রবাসী কল্যাণ নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় যাবে। শাহনওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে 1.5 ডজন চুক্তি সমঝোতা। সফরের আগ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রসহ 4 দেশের দূত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কোন দেশ সফর করা হবে সে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, যেখানে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার ও বিনিয়োগের বিষয়গুলো। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যে কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। মালয়েশিয়া থেকে চীনে যাবেন প্রধানমন্ত্রী। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং পরদিন বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সম্ভাবনা আছে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রোটোকল সহ 15 থেকে 17টি দ্বিপক্ষীয় দলিল সইয়ের। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরের আগে দৌড়ঝাঁপ বেড়েছে বিদেশি কূটনীতিকদের। ছুটির দিনেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূত হাইকমিশনার। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দাবি, এগুলো নিয়মিত সাক্ষাতের অংশ। যুক্তরাষ্ট্রে যখন যাব, অন্যর কি মাথা ব্যথা আমরা তো দেখাবো না। আমরা যাবো যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র হচ্ছে ইম্পর্টেন্ট বাইল্যাটারাল পার্টনার। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। সহায়ক আবহাওয়া তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। 3 মাস ধরে বেতন ভাতা বন্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের।
বিষয়টি সরকারের বিভিন্ন মহলে জানানো হলেও হয়নি কোনো সমাধান। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন, প্রতিষ্ঠার পর পাওয়া বরাদ্দ ছাড়া আর কিছুই পায়নি জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। ২৪ জুলাই গণ অভ্যুত্থান। সরকারের সবশেষ তালিকায় শহীদের সংখ্যা ৮৪৪ জন, আহত প্রায় ১৪,৫০০। এর মধ্যে অঙ্গহানি সহ চোখ হারিয়েছেন ২,০০০-এর বেশি মানুষ। ২ বছর ধরে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন সহ আর্থিক অনুদান দিতে কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে এখানে কর্মরত ৩৯ জন কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন না ৩ মাস ধরে। এখানে আমাদের গত 3 মাস ধরে স্যালারি বন্ধ, তো সেটা মোটামুটি আমাদের কাজের উপর ইফেক্ট পড়ছে অনেকেরই। মনে করেন অর্থ ছাড়া তো মানুষ চলতে পারে না, তো সুতরাং সেক্ষেত্রে আমাদের মনোবল অনেকেরই কিছুটা ভেঙে গেছে। অনেকেই বলছে যে গাড়ি ভাড়া নাই, আমরা চলতে পারছি না। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে কারো কাছে হয়তো 200 টাকা আছে, আরেকজনকে দিচ্ছে যেটা নিয়ে তুমিও কয়েকদিন আসো যাও। আমার মনে হয় এইরকম করে সবাই ব্যালেন্স করে চলছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ২০২৪ সালের শুরুর দিকে আবর্তক ব্যয়ের জন্য ৩ কোটি টাকা দেয়া হয়। এরপর থেকে সরকারের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা মেলেনি। নিজেদের বেতনের টাকা থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য অনেক খরচ করতে হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমার ৩৯ জন কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার থেকে অর্থ ব্যবহার করে এই আহত পরিবারগুলোকে বা আহতদের চিকিৎসার জন্য টাকা খরচ করেছে। আজকে ৩ মাস তাদের বেতন দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তারা বোনাসও পাননি। এই যে আমি চালাবো এটা, এই যে আমার লোকজন এখন দেখছেন কাজ করছে, তাকে বেতনটা দিবে কে? সরকারের কাজ যদি আমি করি সরকারকেই দিতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হলো এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে বেশি চাইনি, ৩ কোটি টাকা বার্ষিক বরাদ্দ চেয়েছে আবর্তক ব্যয়। এই 3 কোটি টাকা দিয়েই আমরা এই সেবা দিতে পারবো। এটা যে আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ওনাদের আত্মত্যাগ। রাজধানীতে এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন গুজবে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশেষ করে কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকার ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা। তবে ডিএমপি বলছে এই গুজবের কোনো ভিত্তি নেই, বরং আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম দুই মোড় কারওয়ান বাজার ও বাংলা মোটর। ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে দিনরাত নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন এক দাবি। বলা হয় এই দুই এলাকায় এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা আর কাজ করছে না। এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকের ধারণা রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এই ধারণার সত্যতা যাচাইয়ে দেখা গেল ট্রাফিক লাইট মেনেই চলাচল করছেন যাতায়াতকারীরা, সচল আছে এআই ক্যামেরাও। তবে কখনো কখনো বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কাজে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঠিক করা হয় সাথে সাথেই। কারওয়ান বাজার এলাকা সোনারগাঁও ক্রসিংয়ে এআই ক্যামেরা বন্ধ হয় নাই, সরানো হচ্ছে, এটা গুজব। কোনায় হলো ইঁদুর কাটছিল, এই লাইটটার জন্য আসলে সিগন্যালের একটা লাইট অফ ছিল তো এক বেলা। আর কারওয়ান বাজারের যে কথা বলছো, ওইখানে মনে হয় রাস্তা খুঁড়তে গিয়ে তার একটা হইলো গিয়ে কোপ দিয়ে তার কেটে ফেলছিল। ওই তারের কারণে সিগন্যাল লাইট, ওই যে সিগন্যাল লাইটের সাথে এআই ক্যামেরা কানেক্টেড। ডিএমপির আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম বিশ্লেষক জানালেন, যান চলাচলে শৃঙ্খলা আনতে এআই ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মিলছে এর সুফল, তাই বন্ধ করার প্রশ্নই আসে না, বরং বাড়ানো হচ্ছে পরিধি। একটা ক্যামেরা বন্ধ নাই। আমরা হচ্ছে কি এটা ঘটনা বলি, আমরা বাংলা মোটরে 3টা ক্যামেরা ছিল, আমরা 4টা করছি, আরেকটা ইনস্টল করছি, 4টা করছি। এই একটা ইনস্টল করতে যে সবার মধ্যে ধারণা এই ক্যামেরা বন্ধ। নতুন যোগ হচ্ছে, আমরা ওগুলো এই সার্ভিসের মধ্যে অ্যাড হচ্ছে। আমরা এই যে 110 পেয়েছি, আরো 10টা আমাদের হাতে আছে। রাজধানীতে এই ব্যবস্থা চালুর পর থেকে প্রতি সপ্তাহে 3 শতাধিক মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত আছে। আমরা পঞ্চগড় সীমান্তের খবর জেনে আসব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, নতুন করে পুশিনের চেষ্টার খবর পাওয়া গেছে কিনা, বিজিবির তৎপরতা কেমন দেখছেন জানাবেন। সারিকা, আপনি জানেন যে গত মাসের 25 তারিখে সর্বশেষ যে পুশিনের ঘটনা ঘটেছিল পঞ্চগড় জেলার সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে, সেখানে শিশু নারী সহ প্রায় 10 জনকে ভারতীয়রা পুশিন করার চেষ্টা করেছিল। তো সেই চেষ্টা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি এবং সীমান্ত যে জনগণ ছিল তারা কিন্তু প্রতিহত করেছে। দীর্ঘ 72 ঘন্টা জিরো লাইনে তারা অবস্থান করছিল। তারপরে এক পর্যায়ে বিজিবির কড়া প্রতিরোধের মুখে বিএসএফ তাদের নিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর থেকে বিগত 3 সপ্তাহ হয়ে গেল, এখন পর্যন্ত পঞ্চগড় জেলার কোনো সীমান্তে কিন্তু পুশিনের উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। তবে বিএসএফরা বিভিন্ন এলাকা দিয়ে তাদের সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা তারা অব্যাহত রেখেছে। বিশেষ করে যেসব এলাকায় নদী, চা বাগান রয়েছে এবং স্পর্শকাতর কিছু জায়গা রয়েছে, যেমন যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেই সব জায়গাগুলোতে তারা মানুষজন জড়ো করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশি নাগরিকরা এবং বিজিবির কড়া প্রহরায় কিন্তু তাদের সেই সফল কার্যক্রম ব্যর্থ হয়েছে এবং এটি কিন্তু অব্যাহত রয়েছে। দিনের অংশে বিজিবি সমস্ত সীমান্তে পাহারা দিচ্ছে এবং রাতের বেলা বিভিন্ন সীমান্তের যে জনগণ তারা কিন্তু বিজিবিকে সহায়তা করছে। প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতা তৈরি করা হয়েছে, বিশেষ করে বিজিবি 56 ব্যাটালিয়ন এবং 18 ব্যাটালিয়নের পক্ষ থেকে তারা বিভিন্ন হাট বাজারগুলোতে গণমানুষকে সম্পৃক্ত করে দেশপ্রেম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে তাদেরকে কাজে লাগাচ্ছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু বিজিবিকে সহায়তা করছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি, তবে বিজিবি সমস্ত বর্ডারে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। সারিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড় জেলার সীমান্ত পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম। জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, এটি একটি রেজিমেন্টেড পার্টি। মুন্সিগঞ্জে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে বিএনপি। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করেছি। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণকে দেয়া কথা রাখেনি বিএনপি। খুলনা সার্কিট হাউস মাঠে বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেছেন 11 দলের নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে সরকার। খুলনা নগরীর সার্কিট হাউস মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। শনিবার বিকেলে কর্মসূচি শুরুর আগেই জড়ো হন জোটের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করায় এই সরকার ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই, তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণকে দেয়া কথা রাখেনি। সীমান্ত পরিস্থিতির সমালোচনা করেন তিনি। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। এদিকে বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। বিলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।
আগাম বন্যার ঝুঁকি মোকাবিলায় স্বল্পমেয়াদী ও শীত সহিষ্ণু বিধান 118 উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যার বীজ উৎপাদনের কার্যক্রম চলছে বরিশালে। অক্টোবরের শুরুতে হাওরের কৃষকদের হাতে তুলে দেওয়া হবে নতুন জাতের ধানের বীজ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর আগাম বন্যায় ভেসে যায় কৃষকের কষ্টের ফসল। এক নিমিষে নিঃস্ব হয়ে যান তারা। তাদের দুঃখ ঘোচাতে স্বল্পমেয়াদী বন্যা ও ঠান্ডা সহিষ্ণু নতুন ধানের জাত ব্রি ধান 118 উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। সেই ধানের চারা রোপণে ব্যস্ত বরিশালের ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষকরা। এই চারার ধান এপ্রিলের আগেই তোলা সম্ভব। আমরা এখন এটা রোপণ করছি, ঠিক আছে। এই ধানটা আপনার যে হাওড় অঞ্চলে যাবে, মাঠে যে আমরা কাজ করতে আছি, এই ধানটা যদি হাওড় অঞ্চলে যদি দেওয়া হয় তাতে হাওড় অঞ্চল খুবই উপকারিত হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, বরিশাল অঞ্চলে 3 হেক্টর জমিতে নতুন জাতের ধান রোপণ হচ্ছে, যার মাধ্যমে 10 টন বীজ উৎপাদন সম্ভব। এই ফসলটা আমরা যদি অক্টোবরের শেষ সপ্তাহে আমরা করতে পারি কিংবা নভেম্বরের 1 তারিখে আমরা বীজ রোপণ কার্যক্রম করতে পারি, তাহলে আমরা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এই ফসলটা আমরা কর্তন করতে সক্ষম হব। সব বীজগুলা হচ্ছে হাওড় অঞ্চলে প্রদর্শনীর মাধ্যমে কৃষক যাতে বীজটা পায় সেটা নিশ্চিত করার জন্য আমরা প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে বীজ সরবরাহ করব। আগামী বোরো মৌসুমে বিশেষ জাতের এই ধান কৃষকের হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন কর্মকর্তারা। যেহেতু বড় মৌসুমে, ঠান্ডার মৌসুমে জাত গরম মৌসুমে করতেছি, এই জন্য জীবনকাল কমে আসবে। আরও একটা পজিটিভ দিক হচ্ছে বরিশাল অঞ্চলের তাপমাত্রা অন্যান্য অঞ্চল থেকে একটু বেশি, যার জন্য আমরা দেখছি অন্যান্য অঞ্চলে চেয়ে বরিশাল অঞ্চলে যে কোনো জাতেরই জীবনকাল কমপক্ষে 10 দিন হলেও কম হয়ে আসে। এবার 30 টন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে, যার মাধ্যমে 800 হেক্টর জমিতে আগাম বোরো ধান আবাদ করা সম্ভব হবে বলে জানায় ধান গবেষণা ইনস্টিটিউট। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। আন্তর্জাতিক খবর। তেহরান ওয়াশিংটন উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভ্যান্স আশা প্রকাশ করেন আলোচনার মধ্য দিয়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননের পরিস্থিতি নিয়ে সমাধান মিলবে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নতুন করে প্রাণ গেছে আরও 16 জনের। জানবাদীদের এমন হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল বড় তাপপ্রবাহের মুখোমুখি। বিশেষ করে ফ্রান্স, স্পেন ও জার্মানি পুড়ছে গরমের তীব্রতায়। ফরাসি আবহাওয়া সংস্থা জানিয়েছে দেশের 96টি অঞ্চলের 60টিতে অরেঞ্জ বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে এই তাপপ্রবাহ হবে ব্যাপক এবং দীর্ঘস্থায়ী। তীব্র গরমে বাতিল করা হয়েছে 71টি আন্তনগর ট্রেন। পরিবর্তন করা হয়েছে বিভিন্ন স্কুলে পরীক্ষার সময়সূচি। এদিকে স্পেনেও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এড়িয়ে চলতে বলা হয়েছে অতিরিক্ত শারীরিক পরিশ্রম। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের সংখ্যা ও তীব্রতা দ্রুত বাড়ছে। এই ছিল সকাল 9টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।